নমস্কার, আমি প্রশান্ত। ইস্ট বেঙ্গল লাভার্স এর নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা একটা নতুন এপিসোডে এলাম আপনাদের কিছু ভারতীয় ফুটবল নিয়ে কিছু বক্তব্য রাখার জন্য। এর আগে আমি ভারতীয় ফুটবল নিয়ে অলরেডি ৫খানা এপিসোডে বিস্তারিত বলেছি, যেভাবে আপডেট পাওয়া গেছে সেইভাবেই। তো আজকে এই এপিসোডটা ষষ্ঠ এপিসোড বা ষষ্ঠ পর্ব বলতে পারেন। তো এখন ভারতীয় ফুটবলের যে দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছে সেই আবহাওয়া কিন্তু এখনো কাটেনি বলতে পারেন, তবে কিছুটা আলোর দিশা আমরা দেখতে পাচ্ছি। কেন গতকাল ফেডারেশনের সঙ্গে ক্লাব প্রতিনিধিদের যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকে যে নির্যাসটা বেরিয়ে এসছে তাতে কিছুটা আশার আলো দেখলেও দেখা যেতে পারে বলে মনে করছি। এবং এর আগে অনেকগুলো এপিসোডে আমি বলেছি যে কিভাবে এই অগ্রগতিটা হচ্ছিল, কখনো আশার আলো দেখা যাচ্ছিল বা কখনো আবার সেটা আবার পিছিয়ে যাচ্ছিল ব্যাপারটা। কিন্তু এখন যা মনে হচ্ছে হয়তো এবারের মতো আইএসএলটা শুরু হতে পারে। সেটা হয়তো 29 তারিখে ফাইনাল হয়ে যাবে। তবে 29 তারিখে যদি ফাইনালাইজেশন না হয় তাহলে কিন্তু এবছর মতো আইএসএল হওয়াটা একটু চাপেরই মনে হচ্ছে। এবার আসি বিস্তারিত বিশ্লেষণে আসি যে কি হলো গতকালের মিটিং এবং কি হতে যাচ্ছে। মানে এবার কালকে যে নির্দেশটা বেরিয়ে এলো তাতে করে কিন্তু এর আগে যে মিটিংটা হয়েছিল ফেডারেশনের সঙ্গে ক্লাব প্রতিনিধিদের, তো সেখানে ক্লাব প্রতিনিধি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা চেয়েছিল যে আপনারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের সামনে উপস্থাপন করুন, যাতে করে আমরা বুঝতে পারি যে না, ভারতীয় ফুটবল আগামী 10 বছর 15 বছর যাই হোক, একটা লং টার্মের জন্য একটা ভারতীয় ফুটবলে একটা রোড ম্যাপ পাওয়া যাবে এবং সেই বেসিসে ক্লাবগুলো একটা ইনভেস্টমেন্টের একটা খসড়া তৈরি করতে পারবে। এটা তো সত্যিই দেখুন, এতগুলো টাকা খরচা হবে, তার যদি কোনো ফিউচার প্ল্যান না থাকে, রোড ম্যাপ না থাকে, তাহলে তো কোনো ফ্র্যাঞ্চাইজি এইভাবে এগিয়ে আসবে না। যে কোনো বিজনেসেরই ধরুন একটা প্রজেকশন থাকে, রোড ম্যাপ থাকে যে কোম্পানিটা কিভাবে যাবে, আগামী 5 বছর কিভাবে পারফরমেন্স করবে বা কি প্রফিটেবিলিটি তারা দেখতে চাইছে। সেই দিক থেকে দেখতে গেলে ক্লাব প্রতিনিধিদের যে একটা দাবি ছিল সেটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না। কেন এখানে তো 1-2 টাকার ব্যাপার না, এখানে কোটি কোটি টাকার ব্যাপার, তাদের ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আছে। তো উইদাউট এনি রোড ম্যাপ বা উইদাউট এনি ফিউচার প্ল্যানিং কেউ কিন্তু টাকা লাগাবে না, বিশেষ করে কর্পোরেট জগতের লোকেরা। তো তার পরিপ্রেক্ষিতে কালকে যে মিটিংটা হয়েছিল তার থেকে একটা প্রপোজাল যেটা এআইএফএফ এর থেকে দেওয়া হয়েছে, তো সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আমরা। তো সেখানে বলা হয়েছে যে এবারে আইএসএলটা আগামী 20 বছরের জন্য একটা প্ল্যানিং তারা দিয়েছে, ক্লাবগুলোর সামনে তুলে ধরেছে যে 20 বছর ধরে এই আইএসএলটা কিভাবে পরিচালনা হবে। এবং তাতে তারা কয়েকটা প্রস্তাব রেখেছে, যার মধ্যে একটা হচ্ছে যে পুরো আইএসএলটাই এআইএফএফ এর অধীনে হবে। এটা মানে এআইএফএফই সেটা পরিচালনা করবে, নাম্বার 1। নাম্বার 2, এতে কিছু পার্সেন্টেজ তারা লভ্যাংশ তারা করে দিয়েছে যে 4টে পার্টে তারা ভাগ করেছে। যে যে লাভটা হবে বা যে কন্ট্রিবিউশন করতে হবে ধরুন, তার একটা মাপকাঠি তারা দিয়ে দিয়েছে যে কিভাবে এটা হতে পারে, প্রস্তাব রেখেছে এটা। সেটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে যে রেভিনিউটা আর্ন হবে তার 50% ক্লাবগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। 30% পাবে হচ্ছে যে ফিনান্সিয়াল কর্পোরেট যে কমার্শিয়াল যে পার্টনার, বেসিক্যালি মানে যে ইনভেস্টটা করবে টাকাটা, কমার্শিয়াল পার্টনার যে, তার কাছে যাবে 30%। 10% পাবে হচ্ছে আপনার এআইএফএফ মানে ফেডারেশন। তো এটা দাঁড়ালো 90%। আর 10% যেটা, সেটা প্রেফারেন্সিয়াল শেয়ার হিসেবে রাখছে। যদি কোনো ক্লাব প্রতিনিধি এক্সট্রা শেয়ার কিনতে চায়, তারা সেখান থেকে সেই শেয়ারগুলো কিনতে পারে। এটা গেল মোটামুটি একটা পার্সেন্টেজ হিসাবে একটা পার্টিসিপেশন, মানে লভ্যাংশটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে তার একটা একটা পরিমাপ বলতে পারেন। এবং সেই দিক এবং তার সঙ্গে সঙ্গে যে লিগটা হবে আইএসএল, তার জন্য তারা একটা সেন্ট্রাল কমিটি গঠন করবে। সেই কমিটিতে ক্লাবের প্রতিনিধির সঙ্গে সঙ্গে ফেডারেশন থাকবে। ফেডারেশন থেকে কিছু লোক নেওয়া হবে এবং ক্লাবের প্রতিনিধিও থাকবে সেখানে।
এবং সেটা নিয়ে একটা সেন্ট্রাল কমিটি গঠন করা হবে যারা নাকি এই আইএসএলটা পুরো পরিচালনা করবে, বিভিন্ন দিকগুলো আর কি, যে কোনটা কিভাবে করা যায়, বা কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন যা আছে সেটা কিন্তু এআইএফএফই সবকিছু দেখাশুনো করবে। তো এটা একটা পার্ট গেল। আর আরেকটা পার্ট যেটা হচ্ছে যে এবার এই এই যে হবে এটার খরচটাকে বহন করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটার কিন্তু সেইভাবে কোনো রূপরেখা তারা দিতে পারেনি, যেটা ক্লাবের থেকেও জানতে চাওয়া হয়েছে যে এই যে খরচাটা হবে সেটা কিভাবে কে বহন করবে বা কিভাবে এটা হবে। তো সেখানে কিন্তু একটা ক্লজ রাখা হয়েছে যে সেটা হচ্ছে যে যেই হিসেবে লভ্যাংশ ক্লাবগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট হবে, বা যেটা কমার্শিয়াল পার্টনার যেটা বললাম 50-30-10 ভাবে যেইভাবে ডিস্ট্রিবিউট হবে, এই যে খরচটা যখন হবে সেটাও সেইভাবে তারা বহন করবে। তার মানে 50% খরচ, ধরুন যা খরচা হবে আইএসএল পরিচালনা করতে গেলে তার 50% খরচ বহন করবে ক্লাবগুলো, 30% খরচ বহন করবে যে কমার্শিয়াল পার্টনার তারা, এবং 10% খরচা বহন করবে হচ্ছে এআইএফএফ বা ফেডারেশন। আর 10% যেটা থাকলো সেটা হচ্ছে 10% যে ব্যাপারটা, আর 10% যে রইলো সেই 10% হচ্ছে ধরুন কোনো ক্লাব যদি অতিরিক্ত লভ্যাংশ নিতে চায়, যে নেবে সে এই 10%টা বহন করবে। সেটা একটা ক্লাব হতে পারে, দুটো ক্লাব হতে পারে, তিনটে ক্লাব হতে পারে। তো এটা মোটামুটি হলো একটা মানে খরচ বহন করারও একটা একটা কি বলবো প্রস্তাব। মানে লভ্যাংশ যেরকম পাচ্ছে সেইভাবে তারা খরচটাও বহন করবে। এবার আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, যে ধরুন 100 টাকা লাভ হলো, ধরুন আইএসএল থেকে এই সিজনে 100 টাকা লাভ হলো। এই 100 টাকার মধ্যে 50 টাকা যাবে ক্লাবের মধ্যে, এই 14টা ক্লাবের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তার মানে এক একটা ক্লাব ধরুন 3.57% করে পাবে 14টা ক্লাব, তো 50% সেখানে চলে গেল। 30% মানে 30 টাকা যাবে যে কমার্শিয়াল পার্টনার তার কাছে, 10 টাকা 10% মানে 10 টাকা যাবে হচ্ছে এআইএফএফ এর কাছে, আর 10% যেটা যেটা আমি আগেই বললাম যে এক্সট্রা ইনভেস্ট করবে 10% শেয়ার যে কিনে নেবে সে সেই 10%টা পাবে। এটা হলো লভ্যাংশ পাওয়ার হিসেবটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সিমিলারলি এই অনুপাতেই কিন্তু যখন খরচটা বহন হবে এই অনুপাতেই খরচটা বহন করতে হবে। সেটা কিভাবে তারও আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাচ্ছি। যেমন ধরুন 70 কোটি টাকার একটা বাজেট ধরা হচ্ছে, যে একটা আইএসএল করতে গেলে মোটামুটি 70 কোটি টাকার একটা খরচ তারা মিনিমাম ধরেছে। এবার 70 কোটি টাকা যদি ধরে তার 50% ক্লাবগুলোকে বহন করতে হবে, মানে 35 crore। এবার 35 crore যদি 14টা টিমের মধ্যে ভাগ হয় সেটা সামথিং অ্যারাউন্ড 2 পয়েন্ট সামথিং হয়তো এসে দাঁড়াচ্ছে, 2.7 কি 2.8 এরকম কিছু একটা দাঁড়াচ্ছে, যেটা আমি ক্যালকুলেশন করে দেখলাম। তো সেই দিক থেকে দেখতে গেলে এক একটা ক্লাব প্লাস ক্লাবগুলোর থেকে 1 কোটি টাকা করে পার্টিসিপেশন ফিজ তারা নিচ্ছে। এটা গেল ক্লাবদের ব্যাপার, যে 70 crore মধ্যে 35 crore ক্লাবগুলোকে দিতে হবে 50%। এবার 30% বহন করবে হচ্ছে যে কমার্শিয়াল পার্টনারকে দিতে হচ্ছে, তার মানে 21 crore। আর থাকলো 10% যেটা হচ্ছে ফেডারেশন দেবে, তার মানে 7 crore দিচ্ছে এআইএফএফ। আর বাকি যে 7% থাকছে সেখানেও কিন্তু একই হিসেবে নিয়মটা হচ্ছে, যে যে ক্লাব এই প্রেফারেন্সিয়াল শেয়ারটা কিনতে চাইবে তাদেরকে কিন্তু সেই খরচটা বহন করতে হচ্ছে। তো এইবার এই ক্লাবগুলোর থেকে এআইএফএফ কি চাইছে, এক হচ্ছে ধরুন এই 2.5 কোটি টাকার মতো একখানা বা 2.8 এরকম একটা ক্লাবগুলোকে দিতে হচ্ছে এই আইএসএল পরিচালনা করার জন্য। অ্যাপার্ট ফ্রম দিস প্রত্যেকটা ক্লাবের থেকে কিন্তু 1 কোটি টাকা করে পার্টিসিপেশন ফিস তারা নিচ্ছে, ঠিক আছে, এবং সেটা আবার রিফান্ডেবল, প্রত্যেক বছরের শেষে আবার ক্লাবগুলোকে সেই টাকাগুলো নাকি আবার দিয়ে দেওয়া হবে। তো ওভারঅল দেখতে গেলে যেটা দাঁড়াচ্ছে হচ্ছে যে একটা ক্লাবকে একটা বছরে আইএসএল এর জন্য আমি যা দেখছি 4 কোটি টাকার মতো ফেডারেশনকে দিতে হচ্ছে, মানে 2.8 বলুন আর ওখানে 1 কোটি, মানে 3.8 বা 4 কোটি বলুন, তার মধ্যে 1 কোটি টাকা আবার তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এটা মোটামুটি একটা ফ্র্যাঞ্চাইজির কস্ট বলতে পারেন যে একটা আইএসএল চালনা করার জন্য। এবার
এই এই যে প্রস্তাবটা রাখা হয়েছে, এর সঙ্গে যদি আমি প্রিভিয়াসলি যেভাবে আইএসএলটা চলতো তার যদি একটা কম্পারিজন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই প্রস্তাবটা কতটা ভায়াবল আর কতটা ভায়াবল না, এই প্রস্তাবটা কতটা অ্যাট্রাকটিভ আর কতটা অ্যাট্রাকটিভ না। এবার এর আগে এফএসডিএল যখন আমাদের এই আইএসএলটার পরিচালনা করতো, সেখানে আমার যা মানে আমি যা জানতে পেরেছি, মানে বিভিন্ন সূত্র মারফত, যদি ভুল হয় সেটা আমাকে ধরিয়ে দেবেন, সেটা হচ্ছে যে প্রত্যেক বছর আমি যা জানতে পেরেছি প্রত্যেকটা ক্লাবকে 15 crores করে একটা মানি দিতে হতো এফএসডিএল কে। প্লাস প্রত্যেক বছর একটা ক্লাবের টিম করতে গেলে অন অ্যান অ্যাভারেজ, খুব যদি কমের মধ্যেও করতে হয়, দেখা যাচ্ছে যে 30 কোটি টাকার মতো তাদের খরচা হয়। এবার 30 কোটি প্লাস 15 কোটি 45 crores প্লাস অপারেশনাল কস্ট ধরুন, প্লেয়ারদের যাওয়া আসা, হোম ম্যাচ আয়োজন করা, এইসব নিয়ে আমি আরো 5 কোটি ধরছি। তো অন অ্যান অ্যাভারেজ দেখা গেছে যে একটা ক্লাবকে, একটা আইএসএল পরিচালক ক্লাবকে মোটামুটি 50 কোটি টাকা খরচ করতে হতো। এবার যে নিউ প্রস্তাব, এই নিউ প্রস্তাবে কত খরচা করতে হচ্ছে সেটা দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ধরুন 4 কোটি ওখানে দিচ্ছে, আর ধরুন একটা টিম করতে গেলে 30 কোটি টাকা আমি যদি আগের হিসেবে ধরি, এবং আদার্স অপারেশনাল সবকিছু কস্ট আরো 5 কোটি, তার মানে সেটা গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু 44 crores এর মতো। 44 crores কি তারও কম, আমার মনে হচ্ছে 39 crores, 39 crores, বা আমি যদি 40 crores তো ধরি। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু প্রত্যেকটা ক্লাবের 10 কোটি টাকা করে কিন্তু মানে তারা সঞ্চয় করতে পারছে, বা 10 কোটি টাকা কিন্তু তারা কম খরচা করতে হচ্ছে এই আইএসএল টুর্নামেন্ট আয়োজন করার জন্য। তো সেই দিক থেকে আমি মনে করি কিন্তু এই যে প্রপোজালটা দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্লাবের কাছে, এটা কিন্তু আমি মনে করি খুব ভায়াবল একটা প্রপোজাল এবং খুব অ্যাট্রাকটিভ প্রপোজাল, যেখানে কিন্তু ক্লাবগুলোকে অনেক কম টাকা দিয়ে আইএসএল এ পার্টিসিপেশন করতে হচ্ছে। স্ট্রেট হয়ে আপনি দেখুন, আগে 15 কোটি দিতে হচ্ছে, এখন তাদের সেখানে ম্যাক্সিমাম 4 থেকে 5 কোটি টাকা দিতে হবে। মানে এখানেই কিন্তু স্ট্রেট হয়ে 10 কোটি টাকা কমে গেল। সেটা কিন্তু ক্লাবের দিক থেকে কিন্তু, যে ক্লাবগুলো ধরুন সাফল্যের মুখ, মানে লভ্যাংশের মুখ দেখতে পাচ্ছিল না, সেটা কিন্তু তারা পাবে। কিন্তু এখানে একটা আরেকটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে এফএসডিএল ক্লাবগুলোকে তাদের একটা গ্যারান্টি মানি বা একটা মানি তাদের কিন্তু দিত, সেটাও কিন্তু একটা ভালো পরিমাণ, সেটাও প্রায় 10-15 কোটি টাকার। তো ওভারঅল যদি দেখতে যান, সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ক্লাবগুলোর সেরকম খুব একটা ফাইন্যান্সিয়ালি খুব বেনিফিটেড তারা হচ্ছে না। কেন এফএসডিএল কে যেমন 15 crores দিত, সেখান থেকে হয়তো তারা কিছুটা পেত সেখান থেকে। এবং এখানে ক্লাবগুলোর যেটা বেনিফিট হচ্ছে সেটা হচ্ছে যে ক্লাবগুলো যে আয়টা হবে সেখান থেকে কিন্তু 3.57% করে প্রত্যেকটা ক্লাব পাবে। এবার এই লাভটা যতটা বাড়াতে পারবে প্রত্যেকটা ক্লাবের কাছে কিন্তু সেই লভ্যাংশের পরিমাণটা অনেক বেশি বাড়বে। এটা কিন্তু এই প্রস্তাবটা যেটা রাখা হয়েছে, এটা কিন্তু আমি মনে করি প্রত্যেকটা ক্লাবেরও একটা রেসপন্সিবিলিটি থাকবে যে কি করে এই রেভিনিউটা বাড়ানো যায় ফেডারেশনের সঙ্গে যৌথভাবে, যাতে করে তাদেরও লভ্যাংশের পরিমাণটা অনেক পরিমাণে বাড়ে। মানে এটা এটা কিন্তু একটা খোলা একটা রেখে দেওয়া হলো যে দেয়ার ইজ এ চান্স টু ইনক্রিজ দ্য প্রফিটেবিলিটি। মানে স্ট্যাগন্যান্ট না, একটা জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকবে না যে না প্রত্যেক বছর এত করে পাবে। যদি ভালো পারফরমেন্স করে, যদি ভারতীয় ফুটবলের ভালো জায়গায় নিয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে যদি ভালো স্পন্সরশিপ পায়, সেখানে কিন্তু ইনকামটা মানে বেড়ে যাওয়ার অনেক মানে সম্ভাবনা রয়েছে, অপরচুনিটি রয়েছে, এবং আমি মনে করবো সেগুলো কিন্তু সবারই এটাকে না এই মানে গ্র্যাব করা উচিত এই অপরচুনিটিটা। তো ওভারঅল আমার যদি দেখি যে প্রস্তাবটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুবই আশাব্যঞ্জক একটা প্রস্তাব এবং লুক্রেটিভ প্রস্তাব। এবং তার সঙ্গে আমি এটাও বলবো যে এই যে প্রস্তাবটা বানানো হয়েছে, এটা কিন্তু কোনো কোনো যাকে দিয়েই বানানো হোক না, কিন্তু একজন এক্সপিরিয়েন্স লোককে দিয়ে কিন্তু এই প্রপোজালটা বানানো হয়েছে। কেন এই প্রপোজাল কিন্তু কল্যাণ চৌবের মাথা থেকে এই প্রপোজাল বেরোনোর মতো মাথা কিন্তু কল্যাণ চৌবের না। এই প্রপোজালটা বানিয়ে থাকুক সে কিন্তু অনেক অভিজ্ঞ, এবং আমি মনে করি কোনো প্রফেশনাল লোককে দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে। এবং আমার আরেকটা যেটা মনে হচ্ছে যে এটা মনে হয় কোনো একটা স্পন্সরের সঙ্গে কথা বলে যে এই প্রপোজালটা তৈরি করা হয়েছে, যাতে এরা যখন বিডিংটা করবে
সেই বিডিং এ যাতে পার্টিসিপেট করে। তো কার সঙ্গে কথা বলে করা হয়েছে সেটা ক্রমশ প্রকাশ্য, সেটা এফএসডিএল হতে পারে বা ধরুন অন্য কোনো মেজর ইনভেস্টর হতে পারে, যার সঙ্গে কথা বলেই কিন্তু আমার মনে হয় এই প্রপোজালটা বানানো হয়েছে। এটা কিন্তু অনেক কনক্রিট কম্প্যাক্ট একটা প্রপোজাল, যেখানে কিন্তু দুটো পক্ষই উইন ইন সিচুয়েশন থাকছে। আমি এর আগেও বলেছিলাম যে এর আগে ক্লাবের জোট থেকে যে প্রপোজালটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে গেছিল, সেটা কিন্তু উইন উইন সিচুয়েশন ছিল না। এবং যে কোনো ডিল বা যে কোনো এগ্রিমেন্টে উইন উইন সিচুয়েশন না হলে কিন্তু সেই এগ্রিমেন্ট বা সেই ডিলটা আগে এগোয় না। তো এই যে প্রস্তাবটা, এটা কিন্তু আমার কাছে উইন উইন সিচুয়েশন মনে হচ্ছে, এবং আমার মনে হয় এই প্রস্তাবে দুপক্ষই রাজি হয়ে যাবে। এআইএফএফ তো রাজি, ক্লাব জোটও রাজি হয়ে যাবে। হয়তো একটা দুটো কিছু কোয়েশ্চেন তাদের থাকতে পারে, তারা হয়তো 29 তারিখে সেটা ক্লারিফিকেশন নিতে পারে। আমার মনে হয় এই প্রপোজালে সবারই রাজি হয়ে যাওয়া উচিত, এবং যদি রাজি হয়ে যায় তাহলে আগামী 20 বছরের জন্য মোটামুটি ভারতীয় ফুটবল একটা ভালো জায়গায় দাঁড়িয়ে গেল এবং একটা ভালো সুরক্ষিত জায়গায় থাকবে বলে মনে করি। তবে আমি এখনো বলছি, এই যে প্রপোজালটা বানানো হয়েছে এর পেছনে কিন্তু বড় কোনো মস্তিষ্কের মাথা রয়েছে এবং তার হাতও থাকতে পারে। হয়তো কোনো ইনভেস্টরের সঙ্গে কথা বলেই কিন্তু এই প্রপোজালটা বানানো হয়েছে। এবার এই প্রপোজালটা যেটা বানানো হয়েছে এটা কিন্তু আমি যেটা মনে করছি, এটা কিন্তু মানে দুকুলকেই সন্তুষ্ট রাখা হয়েছে। দুকুল বলতে দেখুন, সুপ্রিম কোর্ট একটা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বানিয়ে দিয়েছিল, কিছু ক্লজ দিয়ে দিয়েছিল, যে যেমন ছিল যে এই লিগটা এআইএফএফ কেই পরিচালনা করতে হবে, সেটা কিন্তু এই প্রস্তাবে থাকছে। নাম্বার 2, লিগে অবনমন রাখতে হবে, সেটা কিন্তু এই প্রস্তাবে থাকছে, যে অবনমন থাকবে, কিন্তু যেই টিমটা অবনমন হবে তার জন্য একটা এই যে কর্পোরেট যে একটা ফান্ড বা একটা ক্যাপিটাল যেটা হবে সেখান থেকে তাদেরকে কিছু লভ্যাংশ তাদেরকে দেওয়া হবে, যাতে তারা একবারে টিমটা যাতে একদম শেষ হয়ে না যায়, তাদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য। এই দুটো যে পয়েন্ট, যার জন্য কিন্তু এফএসডিএল আসতে চায়নি, যে দুটো কারণে এফএসডিএল আসতে চায়নি, সেই দুটো কারণ কিন্তু এই প্রস্তাবে এআইএফএফ এর পক্ষ থেকে তারা তুলে ধরেছে, যে পুরো টুর্নামেন্টটা এআইএফএফ পরিচালনা করবে এবং এখানে অবনমন থাকবে। এফএসডিএল বলেছিল যদি অবনমন থাকে তাহলে আমরা এতে এই বিডিং এ আমরা পার্টিসিপেট করব না। তো এখন দেখার যে আগামী দিনে যে বিডিং প্রসেসটা হবে সেখানে এফএসডিএল পার্টিসিপেট করে না অন্য কোনো কোম্পানি এতে পার্টিসিপেট করে, তাহলেই মোটামুটি বোঝা যাবে যে কোন কর্পোরেট হাউসের সঙ্গে বোঝাপড়া করে এই প্রস্তাবটা প্রপোজালটা বানানো হয়েছে। তো এটা তার জন্য আমি বলছি যে এটা কিন্তু দুপক্ষেরই গেল, প্লাস ক্লাব জোটের যে একটা ডিমান্ড ছিল যে তাদেরকে এই কমিটিতে রাখতে হবে, সেটাও কিন্তু এই প্রস্তাবে রাখা হয়েছে, যে সেন্ট্রাল কমিটি বানানো হবে অপারেশনাল সব জিনিসগুলো দেখার জন্য, আইএসএলটা কিভাবে পরিচালিত হবে, সেখানে কিন্তু এই প্রস্তাবে রাখা হয়েছে যে এআইএফএফ এবং ক্লাব জোটের থেকে প্রতিনিধি নিয়েই সেই কমিটিটা তৈরি করা হবে। তো সেদিক থেকে দেখতে গেলে ক্লাব জোটেরও যে প্রস্তাব সেটাও কিন্তু এআইএফএফ মেনে নিয়েছে কিছুটা হলেও। তো তার জন্য আমি বলছি যে এই প্রপোজালটা কিন্তু একটা উইন উইন সিচুয়েশন দাঁড়িয়ে, এবং এটা দুপক্ষেরই এখানে ইন্টারেস্ট থাকবে এবং দুপক্ষেই কিন্তু এর থেকে উপকৃত হবে। তো এটা ভারতীয় ফুটবলের স্বার্থে আমি মনে করব যে ক্লাব জোট এবং ফেডারেশন হাত মিলিয়ে কিন্তু এই আইএসএলটা পরিচালনা করবে। এবার এর আগের যে ঘটনাবলী হয়েছে সেটা আমি আগেও বলেছি। দেখুন, এফএসডিএল যে প্রপোজাল দিয়েছে বা ক্লাব জোট যে প্রপোজাল গুলো দিয়েছিল, সেটা কিন্তু দেখতে গেলে এআইএফএফ কে কিনে নেওয়ার একটা প্রস্তাব। এটা আগেও আমি বলেছি যে এআইএফএফ এর অস্তিত্ব কিন্তু সংকটে চলে আসে যদি এআইএফএফ ক্লাব জোট বা এফএসডিএল এর তাদের এই প্রস্তাবে সায় দেয়, তখন কিন্তু এআইএফএফ এর কোনো অস্তিত্বই থাকবে না। তো এটা কিন্তু একটা ভালো দিক যে এআইএফএফ তার অস্তিত্বকে অটুট রেখে যেই প্রপোজালটা পেশ করেছে, এটা কিন্তু তারিফযোগ্য। এবং আমি আবারও বলছি, এর পেছনে কিন্তু বড় কোনো লোকের মাথা রয়েছে, সেটা কে রয়েছে সেটা হয়তো ক্রমশ প্রকাশ্য হতে পারে পরবর্তীকালে। যেই করে থাকুক সেটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য আমি মনে করি একটা ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে, এবং এটা কিন্তু সকলকেই হ্যাপি করবে। আমি আবারও বলছি, এতে কারোর বিরোধ থাকার কথা নয়। এখন যদি কেউ
বিরোধিতা করে, তাহলে আমি বলবো সে হয়তো ভারতীয় ফুটবলের উন্নতি চায় না, ভারতীয় ফুটবলের ভালো চায় না, সে খালি তার নিজের স্বার্থটা চরিতার্থ করতে চায়। এর আগেও আমি বলেছি যেটা এআইএফএফ কে একটা কিনে নেওয়ার একটা যেটা প্রয়াস হয়েছিল। এর সঙ্গে আমি আরেকটা কথা বলছি, এখানে একটা প্রশ্ন উঠছে বারবার যে এবার ইস্টবেঙ্গল ক্লাব কি করবে। এখানে তো ক্লাব জোটকে ডেকে নেওয়া হয়েছে, এবার ইস্টবেঙ্গল ক্লাব তো ক্লাব জোটে নেই, তাহলে ইস্টবেঙ্গল ক্লাব কি করবে। দেখুন, আপনারা এই যে প্রশ্নগুলো তুলছেন, আপনারা কিন্তু, আমি মনে করি ইস্টবেঙ্গল ক্লাব যে কথাগুলো বলেছে, ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয়েছে, সেটা হয়তো আপনারা ঠিকঠাক করে ভালো করে শোনেননি। ইস্টবেঙ্গল ক্লাব বরাবরই বলে এসেছে যে যদি ফেডারেশন লিগ চালায়, নিজেরা চালায়, তাহলে তারা সেই লিগে পার্টিসিপেট করবে। তো এই লিগটা যা প্রস্তাব পাঠানো হয়েছে, সেখানে তো এআইসিসি পরিচালনা করছে লিগটাকে, তো সেখানে তো ইস্টবেঙ্গল ক্লাবের খেলার না খেলার কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি না। তো কিছু লোক এটাকে নিয়ে কিছু হাইপ করার চেষ্টা করছে, এবং আমি মনে করি যে তারা হয়তো না জেনে শুনে এই কথাগুলো বলছে, বা অনেকে হয়তো জেনে শুনেও বলছে একটা বাজারে একটা গুজব রটিয়ে দেওয়ার জন্য। কারণ এখানে ইস্টবেঙ্গল ক্লাবের কে নিয়ে কোনো প্রশ্ন তোলাটাই আমি মনে হয় বৃথা। হ্যাঁ, ইস্টবেঙ্গল ক্লাব জোটে ছিল না, কারণ ইস্টবেঙ্গল ক্লাব বারবারই বলে এসছে যে এটা আমাদের কাজ না, যার যা কাজ তাকে সেই কাজটা করতে দিন। তো সেদিক থেকে এআইএফএফই আইএসএল পরিচালনা করছে, সেখানে পরিচালন কমিটিতে হয়তো ক্লাব জোটের কিছু প্রতিনিধি সেখানে থাকবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পরিচালনা করছে এআইএফএফ। তো এআইএফএফ যখন পরিচালনা করছে, সেখানে ইস্টবেঙ্গল ক্লাব কেন খেলবে না? তো যারা এইসব কথা বলছেন, আমি মনে হয় তারা কিছু লোক না জেনে বলছে না, কিছু লোক জেনে শুনে হয়তো বিভ্রান্ত সৃষ্টি করার জন্য হয়তো এই বক্তব্যগুলো রাখছেন। তো ওভারঅল দেখতে গেলে আমি বলছি যে এটা কিন্তু একটা খুবই একটা আলোর দিশা আমরা দেখতে পাচ্ছি ভারতীয় ফুটবলকে নিয়ে। কিন্তু এর সঙ্গে সঙ্গে কিছু বাজে খবরও, খুব কিছু সংবাদ আমরা জানতে পারছি, যেটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য খুবই একটা খারাপ দিক বলে মনে করি। সেটা হচ্ছে যে বোম্বাই সিটি এফসির সঙ্গে সিটি গ্রুপের যে বিচ্ছেদ হয়ে গেল, সিটি গ্রুপ চলে গেল, সেটা কিন্তু বোম্বাই সিটি এফসির পক্ষে একটা বড় ধাক্কা। তাদের ফিনান্সিয়ালি তারা কিভাবে ম্যানেজ করবে, সেটাও কিন্তু একটা ব্যাপার। এই 14টা টিমকে নিয়ে যে আইএসএল হবে, তার মধ্যে কটা টিম পার্টিসিপেট করবে, সেটাও কিন্তু একটা কোশ্চেন মার্ক থাকছে, যেমন মুম্বাই এফসি কে নিয়েই থাকছে। এরপরে আমি আসবো গোয়া এফসি কে নিয়ে। আপনারা সকলেই জানেন যে গোয়া এফসির দুটো নির্ভরযোগ্য ফুটবলার সিভেরিও টোরো আর বর্জা হেরেরা কিন্তু গোয়া ছেড়ে চলে যাচ্ছে। এই ডামাডোলের জন্য তারা কিন্তু অন্য বিদেশে কোনো ক্লাব তারা খুঁজে নিয়েছে, এবং শোনা যাচ্ছে তাদের কোচও নাকি সেই পথেই এগোচ্ছে, মানলো সেই পথেই যাচ্ছে। সেই দিক থেকে দেখতে গেলে গোয়াকে নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থাকবে, যে যদি তারা পার্টিসিপেট করে, তাদের কোচ কে হবে, তাদের প্লেয়ার যারা আছে সেই প্লেয়ারে এদের রিপ্লেসমেন্ট কি হবে, সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থাকছে। এবং এর দেখা দেখি যে আরো আরো একটা দুটো ক্লাব যে এই ডিসিশনটা নেবে না, সেটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারছে না। তো এটা কিন্তু একটু আমার মনে হচ্ছে যে ভারতীয় ফুটবলের জন্য একটা বাজে একটা নিদর্শন হয়ে দাঁড়াবে, যেইভাবে সিটি গ্রুপের মতো একটা বড় ইনভেস্টার চলে যাচ্ছে বা গ্রুপ চলে যাচ্ছে, প্লাস এই ফরেন প্লেয়ার গুলো চলে যাচ্ছে। তো এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য একটা বাজে নিদর্শন হয়ে থাকবে। তো আশা করব যে এত এত কিছুর মধ্যে হয়তো ভারতীয় ফুটবলটা দাঁড়িয়ে থাকবে, এবং এবারও হয়তো আমাদের আইএসএল হবে, এবং আমরাও আইএসএলটা দেখতে পারবো। এবং আমরা আশা করব যে যেভাবেই হোক বলটা গড়াক মাঠে, বলটা গড়ালে কিন্তু ভারতীয় ফুটবলের পক্ষে ভালো, আমাদের সবার জন্যই ভালো। এবং আমি আরেকটা কথা বলে দিতে চাই যে যদি এই ফুটবল ফেডারেশন এআইএফএফ যদি এই আইএসএলটা পরিচালনা করতে পারে, তাহলে কিন্তু আমি মনে করি যে এটা ভারতীয় ফুটবলের জন্য কিন্তু একটা ভালো নিদর্শন হয়ে দাঁড়াবে, এবং ভারতীয় ফুটবলও কিন্তু আগামী দিনে আমি মনে করি ইনভেস্টর খুঁজে পাবে, ভালো ইনভেস্টর খুঁজে পাবে। হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু আমার মনে হয় তারা খুঁজে পাবে। তো আমরা সবাই আশায় আছি যে এবারের মতো আইএসএলটা চালনা পরিচালিত হবে এআইএফএফ এর দ্বারা, এবং বিভিন্ন ক্লাবের যে ফরেন প্লেয়ারকে নিয়ে আমরা আপডেট পাচ্ছি, সেটাও হয়তো এবার জবনিকা পড়বে 29 তারিখের পরে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি আপনারা।